আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। শান্তিনিকেতন, এই শান্তিনিকেতনের নামের মধ্যে লুকিয়ে আছে এক আলাদা শান্তি, যেই শান্তির খোঁজে প্রতি বছর প্রচুর মানুষ এসে জড়ো হয় এই শান্তিনিকেতনে। এখানে গেলেই একমাত্র আমরা পাই এরকম সাঁওতাল নৃত্য, বাউল সঙ্গীত, সাথে আছে সোনাঝুরির হাট, বিশ্বভারতী ক্যাম্পাস, সৃজনী শিল্পগ্রাম, আর সাথে আছে সতী মায়ের পীঠ। সব মিলিয়ে যেন আলাদাই মুগ্ধ পরিবেশ সৃষ্টি করে। শান্তিনিকেতন ঘুরতে আসলে এই জায়গাটা তো আসতে হবে, কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা অসাধারণ লাগবে, অসাধারণ। তো আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরেই সবার মধ্যে একটা কৌতূহল কাজ করছে যে শান্তিনিকেতনে পৌষ মেলা হবে কিনা। তো সেই উত্তর খোঁজার জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি শান্তিনিকেতনে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো আজকেও কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আজকে কিন্তু মোটামুটি 5:30 বাজে, আগের দিনের মতনই। কিন্তু এখন যাই হচ্ছে, একটু দূরে দূরে যেতে গেলে এরকম সকালে বেরোতে হবে, মানে শীতকালে আর কি আমাকে ঘুমাতে দেবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো বেরোতে তো হবেই। তো আজকেও কিন্তু একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, আর যেতে যেতে তোমাদেরকে সব কিছু বলছি। বাড়ি থেকে শুরু করলাম ব্লগটা, যেতে যেতে সব কিছু কন্টিনিউ করছি। তো চলে এসেছি কিন্তু বেলঘড়িয়া স্টেশনে। তো এখান থেকে যাব হচ্ছে শিয়ালদা, কারণ আমাকে ট্রেনটা ধরতে হবে শিয়ালদা থেকে। আজকের গন্তব্য কিন্তু আমার হচ্ছে বীরভূম। তো বীরভূমের কিন্তু আজকে বেশ কিছু জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো বীরভূম যাওয়ার জন্য কিন্তু বেস্ট ট্রেন আমাদের শিয়ালদা থেকেই আছে, মা তারা এক্সপ্রেস আর কাঞ্চনজঙ্ঘা শিলচর এক্সপ্রেস। তো ওই ট্রেনটা আমি ধরার ইচ্ছা আছে, কিন্তু যেহেতু হুট করে কালকে রাতেই ঠিক হয়েছে আমি যাব, তাই জন্য তো কোনো টিকিট কাটার ব্যাপার হয়নি, তাই জেনারেল টিকিট কেটেছি। তো জেনারেল টিকিটে ওই ট্রেনটাতে জানি না আদৌ সিট পাবো কিনা। তো তার জন্য তাহলে আমাকে আবার মা তারার জন্য ওয়েট করতে হবে। যদি ওই ট্রেনটাই সিট পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, তাহলে 6:50 আছে ওটা, ওইটা পেয়ে যাবো। আর যদি না হয় তাহলে তখন আবার 7:20 ধরতে হবে। তো শিয়ালদা স্টেশন চলে আসলাম। দেখতে পাচ্ছ দুটো ট্রেনই কিন্তু দিয়ে দিয়েছে। 14 নম্বরে আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর 9 নম্বরে দিয়েছে মা তারা এক্সপ্রেস। তো আগে চলো দেখি কাঞ্চনজঙ্ঘাতে সিট পাই কিনা। যদি না পাই তাহলে মা তারা এসে পেয়ে যাবো। কাঞ্চনজঙ্ঘাতে গেলে 1 ঘন্টা আগে পৌঁছাবো, ওই জন্য আর কি ওই ট্রেনটা ধরার ইচ্ছা আছে। আর না হলে মা তারা এক্সপ্রেসেই যাবো। তো জানতাম ভিড় হবে, সিট পাবো না, অসম্ভব ভিড় ছিল। তো মা তারা এক্সপ্রেসে কিন্তু সেই যেতে হবে। চলো, তো এই হচ্ছে আমাদের মা তারা এক্সপ্রেস, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মা তারা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। প্রথমে আমি একদম শেষেরটাতেই উঠেছি, সেকেন্ড ক্লাস যেটা আছে। তো ওটা কিন্তু একদম ফাঁকা, আমার একদম জানলা সিট পেয়ে গেছি। তো এই যে একদম উইন্ডো সিটটা পেয়ে গেছি। প্রতিবারের মতন এবারও আমার সাথে আছে ট্রেন, সাথে আছে কফি। তাই কফির কাপে চুমুক দিয়েই আজকের যাত্রাটা শুরু করলাম। তো যারা ভাবছো আর কি রিজার্ভেশন কাটতে পারোনি বা টিকিট পাচ্ছ না, তো তাদের জন্য বলি, তো জেনারেলে কিন্তু বেশ অনেকগুলো বগি আছে, যার জন্য কিন্তু তোমরা আরামসে জেনারেলে যদি আসো একটু আগে, কারণ ট্রেনটা মোটামুটি 40-45 মিনিট আগে ঢুকিয়ে দেয়। তো তোমরা যদি আগে আসো তাহলে কিন্তু অবশ্যই সিট পেয়ে যাবে, কারণ ট্রেনটা পুরোই ফাঁকা থাকে। তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। ঘড়ির কাঁটায় তখন বাজে 7:20 আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে একদম তার সঠিক সময়ে। তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল, আমি কেটেছিলাম জেনারেল। শিয়ালদা থেকে রামপুরহাট যাওয়ার বেশ কিছু ট্রেন সকালবেলা আছে, যেগুলো খুব তাড়াতাড়ি রামপুরহাট পৌঁছে যায়। এছাড়াও তোমরা হাওড়া থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবে, যেইগুলো করে তোমরা রামপুরহাট বা বোলপুর শান্তিনিকেতনে নেমে পড়বে। আমাদের স্টেশনের প্রথম গন্তব্য ছিল হচ্ছে নৈহাটি, তারপর ব্যান্ডেল হয়ে বর্ধমান গুসকরা হয়ে বোলপুর শান্তিনিকেতন। তো ফাইনালি কিন্তু চলে আসলাম শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। ট্রেনটা কিন্তু মোটামুটি 3 ঘন্টা লেগেছে, সময় 3 ঘন্টা লেগেছে, আর 15-20 মিনিট লেট করেছে। তো তোমরা যদি কেউ রিজার্ভেশন না পাও জেনারেলে আসতে পারবে, একদম সুন্দরভাবে সিট পেয়েছি আমি। তো আমি কিন্তু এসেছি শান্তিনিকেতন আগেও, কিন্তু শান্তিনিকেতনে তোমাদের সব জায়গাও ঘুরে দেখিয়েছি, কিন্তু আগেরবার এসেছিলাম একটু অন্যরকমভাবে, একদিনের ট্যুর। তো আজকে আমি তোমাদের কিছু হোটেলেরও খোঁজ দিয়ে দেবো। তো তোমরা কিন্তু টোটো বুক করে পুরোটা ঘুরে দেখে নিতে পারবে, আর আমার আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে, কারণ ওইখানে আমি প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে ভেতরে ঢুকে দেখিয়েছিলাম। তো আজকেও চেষ্টা করবো ঢুকে দেখার, আর যদি না হয় তো আমি হোটেল আর এগুলো তোমাদেরকে সব দেখাবো। তো সব থেকে বড় কথা এটা আগে জানবো যে এখানে কি আদৌ মানে এবছর কি পৌষ মেলা হবে, এটাই কিন্তু আসল জানার জন্য এসেছি। তো সেটা কিন্তু জানবো।
তো ওই শান্তির খোঁজে কিন্তু তোমাদেরকে একবার হলেও জীবনে আসতে হবে শান্তিনিকেতন। হ্যাঁ, হয়তো অনেকেই তোমরা শান্তিনিকেতন আসো, তো আমিও কিন্তু এসেছিলাম মাত্র কিছু মাস আগেই, কিন্তু তাও আবার মনে হলো যে না, একবার শান্তিনিকেতন থেকে ঘুরে আসি। এই শীতকালে কিন্তু একবার হলেও তোমাদের শান্তিনিকেতন আসতে হবে। আর তোমরা কিভাবে আসবে তো সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমার এই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, সমস্ত ট্যুর গাইড আশা করি দিয়ে দেবো। না না, তো স্টেশনের বাইরে কিন্তু তোমরা প্রচুর অটো, টোটো, গাড়ি সব কিছুই পেয়ে যাবে এখানে, মোটামুটি সবগুলো স্পট ঘুরে দেখার জন্য। তো মোটামুটি কত দাম নেয় তো চলো একটু গিয়ে তোমাদেরকে শোনাচ্ছি। মোটামুটি 600, 700, 800, 1000 এরকম চায় ওরা। তো সেটা বুঝে কিন্তু দাম দর করে তোমরা কিন্তু উঠবে। আমি আগের বারে কিন্তু মাত্র 500 টাকায় কিন্তু অনেকগুলো স্পট ঘুরেছিলাম। তো এবারে আর অত ঘুরবো না, কারণ আমি যেহেতু ঘুরেছি তোমাদেরকে আমি আই বাটনে আর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে ভালো মতন বুঝে যাবে। তো চলো আগে দেখি বাইরে কিছু একটু খাওয়া দাওয়া করি, আর কিছু হোটেল তোমাদের আগে দেখাই, যে শান্তিনিকেতনের আশেপাশে কিছু হোটেল আছে সেইগুলো দেখাবো। হ্যাঁ, বেশি নেবো না, তুমি আরো বলে দেখো যে এই কটা জায়গা। এটা হচ্ছে শান্তিনিকেতন বাজার আর কি, চৌরাস্তা মোড়ের দিকে। তো তোমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহামায়া হোটেল, এটা কিন্তু শান্তিনিকেতনের বিখ্যাত। তো তোমরা কিন্তু এখানে এসে খাবার খেতে পারো। আর এখানে কিন্তু প্রচুর অজস্র হোটেল আছে, এই রাস্তাটা দিয়ে বরাবর যেতে গেলে অনেক হোটেল তোমরা এখানে পেয়ে যাবে। শান্তিনিকেতন চৌরাস্তার দিকে আসলে তোমরা এইরকম 2-3টে লজ বা হোটেল তোমরা দেখতে পাবে, যেগুলোর ভাড়া মোটামুটি 300 টাকা। এছাড়াও স্টেশন লাগোয়া বেশ কিছু হোটেল আছে বা লজ আছে, যেইগুলোর ভাড়া পড়বে তোমার মোট 300 থেকে 400 টাকা নন এসি। এইখান থেকে শুরু হচ্ছে তাদের ডবল বেড ভাড়া। কিন্তু রুমের কোয়ালিটি খুব যে ভালো তা না, আর হোটেলে যে খুব ভালো তা না, মোটামুটির মধ্যে থাকার মতন। কিন্তু এখানে কিন্তু খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে, হোটেল মোটামুটি থাকাই যাবে। 300 থেকে 400 টাকায় তোমরা এখানে আরামসে রুম পেয়ে যাবে। কিন্তু আমি মনে করি যদি তোমরা পারো, সব থেকে ভালো চলে যাবে ভারত সেবাশ্রম। এখানে তোমরা 500, 600, 700 টাকায় দারুণ দারুণ রুম পেয়ে যাবে, সাথে 3 বেলা খাবার মাত্র 150 টাকায়। 60 টাকা, 30 টাকায় তোমাদের পেট ভরা খাবার পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু অনেকগুলো হোটেল দেখালাম আমি, আর তাদের ভাড়াগুলোও বললাম। তো তোমরা যদি কেউ চাও থাকতে পারো এখানে। আর এছাড়া আমি যেরকম টোটো করে ঘুরছি, তো তোমরা কিন্তু একটা টোটো রিজার্ভ করে নেবে, নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখবে শান্তিনিকেতনটা। এটা একদিনই মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো তোমরা একদিনে ঘুরে নিতে পারো। আমি যেই টোটোটা করে যাচ্ছি সেই দাদার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। তোমরা আগে থেকে যখন আসবে একবার ফোন করে নেবে, ফোন করে বুক করে তোমরা এখানে ঘুরতে পারবে। তো আমি কিন্তু টোটো করে প্রথমে চলে আসলাম সৃজনী শিল্পগ্রামে। তো আজকে কিন্তু এখানে প্রচুর ভিড় আর প্রচুর পুলিশের সমাগম। তার কারণ হচ্ছে এখানে আমাদের রাজ্যের রাজ্যপাল আজকে এখানে নিয়ে এসছেন, যার জন্য এই জায়গাটা প্রচণ্ড ভিড়। তো আমি আর ভেতরে যাচ্ছি না, কারণ সৃজনী শিল্পগ্রাম আমি তোমাদের আগে দেখিয়েছি। তো তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিয়ে দেখতে পারো, আর এছাড়া তোমরা ভেতরে ঢুকতে পারো। তো আমি একবার বাইরে থেকে দেখিয়ে দিই যে কতটা পুলিশের ভিড় এখানে। সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতনের সবথেকে বিখ্যাত একটা জায়গা এবং সবথেকে সুন্দর একটা স্পট, যের ভেতরে না ঢুকলে তোমাদের শান্তিনিকেতন ঘোরাটা যেন অসম্পূর্ণই থেকে যাবে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল, রাজ্যের রাজ্যপাল আসায় আমরা এর ভেতর ঢুকতে পারিনি। সবই ঠিক আছে, কিন্তু আমি এটা বুঝি না যে আমাদের রাজ্যের বড় বড় নেতা হোক বা মন্ত্রী হোক, তাদের জন্য সাধারণ মানুষ কেন ভুগবে। আজকে আমরা যারা দূর থেকে শান্তিনিকেতন ঘুরতে আসে, তারা তো অনেক টাকা খরচা করে আজকের দিনে আসে। এবার এই সৃজনী শিল্পগ্রামটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা ভেতরটাতে, কিন্তু এখানে আজকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শান্তিনিকেতনের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এর ভেতর ঢুকলেই মনে হবে যেন কোন জগতে চলে এসেছি। বিভিন্ন রাজ্যের বাড়িগুলি এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। সত্যি সরকারের এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখা দরকার। তার কারণ আজকে অনেক মানুষ আছে শান্তিনিকেতনে কিন্তু আসছে তারা একদিনে ঘুরে যাওয়ার জন্য। এবার তারা এসে যদি এখানে এইভাবে হতাশ হয়, কারণ আমি নয় জায়গাটা ঘুরেছে কিন্তু সবাই তো আর ঘোরেনি। এবার এখানে প্রতিটা মানুষ, এখানে অনেক মানুষ এসে ফিরে চলে যাচ্ছে। তো তোমরা সৃজনী শিল্পগ্রাম দেখার পর চলে আসতে পারো, এটা হচ্ছে ডিয়ার পার্ক। তো তোমরা যদি চাও এই ডিয়ার পার্কে ভেতরে যেতে পারো, 100 টাকা করে টিকিট। তো আমি আর ভেতরে ঢুকলাম না, কারণ শুধু হরিণ আছে আর দেখানোর মতন কিছু তো নেই। তো আমি কয়েকটা জায়গায় তোমাদেরকে আমি বলছি, তো তোমরা চাইলে ভেতরে ঢুকতে পারো। তো আমি আর ঢুকলাম না। আমি তোমাদেরকে যেইগুলো বলেছি সেইগুলো সবগুলো স্পটই তোমাদেরকে টোটো কাকা ঘুরাবে বা তোমরা ঘুরে নেবে, কিন্তু আমি বেছে বেছে কয়েকটা দেখছি। তো তার মধ্যেই আমি আজকে চলে যাচ্ছি সব থেকে দূরে যেটা আছে সেটা হলো
তো এখন আমি কিন্তু চলে এসেছি 51 সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালীতলায়। তো এইটা কিন্তু বীরভূমের একদম উল্লেখযোগ্য একটা স্পট। তোমরা যদি শান্তিনিকেতন কেউ আসো, এইটা কিন্তু একদম মিস করবে না, এটা কিন্তু একটা দারুণ স্পট। তো তোমরা কিন্তু এটা আসবে। তো এইটার এই কঙ্কালীতলার কিন্তু আমি একটা আলাদা ভিডিও তোমাদের জন্য করব, কারণ কঙ্কালীতলা সতীপীঠের এত সুন্দর একটা ভিডিও, তো সেটা কিন্তু আমি একটা আলাদা করবো। এটা তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা আলাদা একটা ভিডিওতে সম্পূর্ণ ইতিহাস সমেত সব তোমাদেরকে আমি তুলে ধরবো। মন্দিরে ঢুকতেই পাশেই তোমরা এরকম অনেক দোকান পেয়ে যাবে, যেখান থেকে পুজোর সামগ্রী কিনে তোমরা এখানে পুজোও দিতে পারবে। মন্দির মোটামুটি সারাদিনই কম বেশি খোলা থাকে, দুপুরবেলাও দেখলাম খোলাই ছিল। যেটা আমাদের এখানে 12টায় বন্ধ হয়, সেখানে এখানে বন্ধ হয়নি। এখানে মাকে ভোগ দেওয়া হয় 12টার সময়, 12:30 এখানে খাবার ভোগও দেওয়া হয়। এই মন্দিরের জন্য আমি একটা আলাদা সুন্দর ভিডিও তোমাদের জন্য রেডি করব, কারণ কঙ্কালীতলার একটা সুন্দর ভিডিও কিন্তু দরকার। এর ইতিহাস কিন্তু অনেক আছে, এইসব ইতিহাস জানতে গেলে একটা আলাদা ভিডিও এর জন্য লাগবে। আর তার পাশেই আছে কোপাই নদীর ঘাট, একদমই তোমরা এখানে দেখে নিতে পারবে। আর এই নদী দেখলেই আমাদের সেই কবিতা মনে পড়ে যায়, আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখ মাসে হয়তো সত্যি এখানে হাঁটু জল থাকে, যদিও বা এখন শীতকাল, জল কিন্তু তেমন বেশি দেখলাম না। এই নদীকে ঘিরেই কবির কত কথা, কতই না কবিতা, কতই মনোভাবনা ফুটে উঠেছিল। তো এখন কিন্তু আমি চলে এসেছি আদি ভোগ মন্দিরে, যেটা তোমার কঙ্কালীতলার মন্দিরের ঠিক একটু আগে পেয়ে যাবে। কুপন কেটে নিয়েছি 50 টাকা করে কুপন। তো এখানে খাবো কিন্তু আমি একদমই ভাবিনি, তো এটা কিন্তু পরিকল্পনার বাইরে একটা মায়ের স্থানে এসে খাওয়ার একটা সুযোগ হয়ে গেল। তো চলো খেয়ে নিই। খুবই সুন্দর কিন্তু এখানে ভোগ গ্রহণ করলাম। তো তোমরা কিন্তু আসলে এখানে অবশ্যই ভোগ গ্রহণ করে যেও, খুব সুন্দরভাবে ভোগ গ্রহণ করলাম এখানে বসে। তো মন্দির দর্শনের পাশাপাশি তোমরা কিন্তু এই সুন্দর একটা গার্ডেন আছে, ফ্লাওয়ার গার্ডেন, তো এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। 10 টাকা করে টিকিট নিচ্ছে ঠিকই, কিন্তু ভেতরটাতে খুব সুন্দরভাবে সাজানো আছে। তো তোমরা কিন্তু এসে এই ভেতরটা ঘুরে দেখে নিতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো দেখতে পাচ্ছ। আঙ্গুর বাগান, এখন আমি চলে আসলাম শান্তিনিকেতনের সবথেকে জনপ্রিয় জায়গা, যেই জায়গাটাতে না আসলে শান্তিনিকেতন ঘোরা তোমার অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে সোনাঝুরির হাট। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, এটা এমন একটা হাট যেই হাট হয়তো আমাদের বাংলায় আর দ্বিতীয় নেই। এই হাট দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ কিন্তু ছুটে আসে শান্তিনিকেতনে। এই শান্তিনিকেতনের হাটের সমস্ত জিনিস দেখলেই মনে হবে যেন কিনে ফেলি। হ্যাঁ, যেমন কিছু দামও যেমন বেশি, আবার সস্তাও কিন্তু অনেক আছে, যেই দামগুলো হয়তো আমাদের কলকাতা বা অন্য কোনো জেলায় কিন্তু আমরা পাবো না। একমাত্র বোলপুর শান্তিনিকেতনে আসলেই এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। এইখানকার জিনিসগুলো দেখলে মনেই হবে যেন শিল্পীর হাতে ছোঁয়া যেন প্রত্যেকটা জিনিসে ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। এইখানকার শিল্পীরা প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে যেন তারা নিজেদের মতন করে তৈরি করে, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। তো এই সোনাঝুরির হাটে এসে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কিনে নিতে পারো, অনেক সস্তায় খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাবে। এই শান্তিনিকেতনের সোনাঝুরি হাট আগে শনিবার আর রবিবার বসতো, কিন্তু বর্তমানে এখন প্রায় রোজই বসে বললেই চলে। বছরে সারা 12 মাসই এখন সোনাঝুরি হাট তোমরা গেলেই দেখতে পারবে। এই সোনাঝুরির পাশে আছেই রামশ্যাম রেস্টুরেন্ট, সেখানে কিন্তু তোমরা অবশ্যই খাওয়া দাওয়া করতেই পারো। ওখানে কিন্তু বেশ সুন্দর কাঁসার থালায় ভালো খাবার পরিবেশন হয়। আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা মাটির কাজ দিয়ে কত সুন্দর সুন্দর পুতুল বানিয়েছে, যেগুলো 100-150 টাকায়। আর এখানে কিন্তু ঘর সাজানোর থেকে শুরু করে এই শান্তিনিকেতনের মতনই আরেকটা সুন্দর হাট কিন্তু এর ঠিক পাশেই আছে, যেটার নাম হচ্ছে খোয়াইয়ের হাট। ওই হাট কিন্তু শনিবার আর রবিবার বসে। এই ঝাউবন দেখো, এই হচ্ছে সোনাঝুরির হাটের পাশের শালবন, চারিদিকটা পুরো এরকম শাল গাছ দিয়ে ঘেরা,
সুন্দর একটা বাগান, অসাধারণ লাগে। এই প্রকৃতি যেন নিজের হাতেই তৈরি করা সব। শান্তিনিকেতন ঘুরতে আসলে এই জায়গাটা তো আসতে হবে, কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা অসাধারণ লাগবে, অসাধারণ। শান্তি শান্তি শান্তির খোঁজেই কিন্তু আসতে হবে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের আরও বেশ কিছু জায়গা আছে যেইগুলো আমি ঘুরলাম না, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ঘুরবে। তো আমি চলে গেলাম এরপরের আমার সর্বশেষ লাস্ট গন্তব্য, সেটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস। প্রথমেই দেখে নিলাম তাল ধব্বজ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। দেখে ঠিক মনেই হবে যেন তাল গাছটা এক পায়ে দাঁড়িয়ে আছে। শান্তিনিকেতনের এই বাড়িটাকে তাল ধব্বজ নামে পরিচিত করা হয়। এই তাল গাছটাকে স্মরণ করেই এই সুন্দর মাটির বাড়িটাকে করা হয়েছে। এই তাল গাছটাকেই স্মৃতি হিসাবে রাখা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে এই তাল গাছ ঘিরে। এরপরেই আমরা দেখে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কাচের ঘর বা উপাসনা গৃহ। এটাকে বলা হয় ব্রহ্ম ধর্মের মন্দির। এই উপাসনা গৃহর পাশ থেকে একটু দূরের দিকে লক্ষ্য করলে দেখা যাবে শান্তিনিকেতনের সেই বাড়িটি, যেই বাড়িটিকে ঘিরেই জায়গাটার নাম তৈরি হয়েছিল শান্তিনিকেতন। মহীশ্ব দেবেন্দ্রনাথ ঠাকুর সেই হলুদ কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাকে তৈরি করেছিলেন। এরপরই আমরা চলে আসলাম ছাতিমতলায়। এই ছাতিমতলায় কিন্তু এক বিশাল একটা ইতিহাস আছে। 1862 সালে রায়পুরের জমিদার বাড়িতে মহীশ্ব দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়েছিল। তিনি যখন যাচ্ছিলেন তখন তার পাশ থেকে দেখতে পেয়েছিলেন এখানে দুটি ছাতিম গাছ, একটা বড় একটা ছোট। তিনি তারপর এখানে বিশ্রাম করার পর তিনি ভেবেছিলেন জায়গাটা কার। তারপরে তিনি ভেবেছিলেন যে এই জায়গাটা তিনি কিনে নেবেন। তারপর তিনি সেই জমিদারের কাছ থেকে মাত্র 1 টাকার বিনিময়ে কিনে নিয়েছিলেন এই জায়গাটি। 2 বছর হতে যায়, 3 বছর হতে যায়, কিন্তু তাও এখনও কিন্তু এই বিশ্বভারতীর ভেতরে এখনও কিন্তু সাধারণের প্রবেশ নিষেধ। কবে জানি না খুলবে, কবে আমরা এখনও যেতে পারবো ওর ভেতরে। অনেকেই আছে দূর দূর থেকে আসে এর ভেতরে যাওয়ার জন্য, কিন্তু পারে না ভেতরে যেতে। নতুন প্রজন্মকে যেন বিশ্বভারতী থেকেই দূরে সরিয়ে রাখছে। তো এটা হচ্ছে মিউজিয়াম। এখানে কিন্তু আজকে বন্ধ, আজকে বৃহস্পতিবার আর বুধবার এটা বন্ধ থাকে, বাকি তোমার রোজই খোলা থাকে। চলো আস্তে আস্তে, অসুবিধা নেই। একমাত্র বিশ্বভারতীতে আসলে বা শান্তিনিকেতনে আসলে তোমরা এই জায়গাটাই খোলা পাবে, যেখানে রবীন্দ্রনাথের সব কিছু তোমরা এখানে দেখতে পারবে বা জানতে পারবে। কিন্তু ভেতরে কিন্তু কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই বা ফটোশ্যুট বা ভিডিও অ্যালাউ নেই। তোমাদেরকে ভেতরে নিজে গিয়ে সচক্ষে দেখতে হবে। যদিও বা ওটা আজকে বন্ধ আছে। আর পার হেড 70 টাকা করে টিকিট। আচ্ছা, এই বিশ্বভারতীতে শেখার জন্য আছে আলাদা আলাদা বিভিন্ন ভবন। অনেকগুলো ভবন নিয়ে কিন্তু তৈরি এই বিশ্বভারতী। তার মধ্যে কলা ভবন, বাণিজ্য ভবন, শিক্ষা ভবন, সঙ্গীত ভবন থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আছে এই বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে। কিন্তু সেসব যেন সবই অতীত হয়ে যাচ্ছে আমাদের মতন সাধারণ মানুষের কাছে, কারণ আমাদের মতন সাধারণ মানুষ আজও কিন্তু এই ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু ভালোভাবে আমরা জানতেই পারি না। তাহলে নতুন প্রজন্মের কি হবে? তাই বিশ্বভারতী ক্যাম্পাসের উপাচার্যের কাছে অনুরোধ থাকবে যেন খুব তাড়াতাড়ি এটা খুলে দেওয়া হয়। বলো, কি বললে? এই বটগাছ ঠাকুরের বাবা সহজপাঠ বইয়ের প্রথম পাতায় আমরা এই বটগাছটাকে দেখতে পাই। প্রায় 200 বছর পুরনো কিন্তু এই বটগাছ। এটাকে 3 পাহাড়ও কিন্তু বলা চলে। মহীশ্ব দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক সময় কাটিয়েছিল এই বটগাছের তলায়। এরপরই আমরা দেখে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো সেই মাটির বাড়ি। এখানে দূর থেকে লক্ষ্য করলে দেখা যাবে সেই চাতাল, যেখানে মাত্র 5 জন ছাত্র নিয়ে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস নেওয়া। তার থেকেই কিন্তু আজ এত ছাত্রছাত্রী আর এত বিশ্বভারতীর নামডাক। তো এখন আমি কিন্তু চলে এসেছি তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়ার জন্য। সেটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু শান্তিনিকেতনে পৌষ মেলার মাঠ, যেখানে কিন্তু পৌষ মেলার এই যে মেলাটা বসে। তো এই মেলা কিন্তু এই বছর হচ্ছে, মানে এই বছর কিন্তু মেলা এখানে হবে। তো তোমরা কিন্তু এখানে আসতে পারো। বিগত অনেক বছর পর কিন্তু এইখানে মেলাটা হবে। তো মাঠে দেখতে পাচ্ছ লাইটের কাজগুলো চলছে। তো এই মাঠেই কিন্তু মেলা বসবে পৌষ মাসের 7 তারিখ থেকে। তো তোমরা কিন্তু চলে আসতে পারবে এই মাঠে। এই দাদার সাথেই কিন্তু আমি টোটো করে পুরোটা ঘুরেছি, খুব সুন্দরভাবে কিন্তু আমাকে পুরো শান্তিনিকেতন ঘুরে দেখালো। তো দাদা, তোমার নাম? আমার নাম অমিত হাজরা। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার 96 24 16 18 57।
আপনারা আসবেন, বিশ্বভারতী ঘুরে যাবেন। আর সামনেই পৌষ মেলা আছে, তো তোমরা এসে এই দাদার টোটো বুক করে কিন্তু তোমরা পুরো জায়গাটা ঘুরে নিতে পারবে। তো আমি আবারও চলে আসলাম বোলপুর স্টেশনে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি আর এখানে শেষ করলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, নতুন দর্শকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি এখান থেকে এখন ট্রেন ধরে চলে যাব রামপুরহাট তারাপীঠ। তো তোমাদের তারাপীঠের ভিডিও দেখাবো, কিন্তু ওটা অন্য পাঠে। চলো, এটার জন্য টাটা।